আসেনি, যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। তাদেরকে স্পর্শ করেছিল অর্থ কষ্ট, অর্থ সংকট, দুঃখ, কষ্ট, এবং তাদেরকে করা হয়েছিল প্রকম্পিত। এমনকি রাসূল এবং তার ঈমানদার সঙ্গীগণ বলে উঠেছেন, আল্লাহর সাহায্য কখন আসবে, মনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই। দেখেন, এই আয়াতেও কিন্তু সেম বলা হয়েছে যে আপনারা কি ভাবতেছেন যে জন্ম নিয়েছেন, টাকা পয়সা ইনকাম করলেন, বিলাসী জীবন যাপন করলেন, আর কোন রকম পেইন, দুঃখ, কষ্ট, জরা, হতাশা এগুলো কোনো কিছু ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করে যাবেন, যেখানে পূর্ববর্তী সব মানুষদেরকে সবাইকে প্রকম্পিত করা হয়েছে, দুঃখ, কষ্ট, অর্থ সংকট, বিভিন্ন কিছু দ্বারা পরীক্ষা করা হয়েছে। আপনি যদি একজন টিচার হন, আপনি যদি একজন পরীক্ষক হন, এই পরীক্ষার প্রশ্নপত্র আপনি যখন বানান, বা আমি যখন এক সময় পড়াতাম, তখন আমি যখন বানাতাম প্রশ্ন, কিভাবে বানাতাম আমরা বলেন তো? আমরা কিছু কিছু সহজ প্রশ্ন দিতাম, কিছু কিছু আবার মিডিয়াম লেভেল, কিছু কিছু কঠিন জিনিস দিতাম, যাতে বুঝতে পারি যে স্টুডেন্টরা আসলে কোন লেভেলে পড়াশোনা করেছে। তাহলে আপনি কি মনে করতেছেন যে আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছে, আপনি আমি আমাদের সবাইকে শুধু সহজ প্রশ্ন দিয়ে দিচ্ছে? সবাইকে না, এর মধ্যে কোনো কঠিন প্রশ্ন থাকবে না, কোনো কঠিন পরিস্থিতি থাকবে না। এটা তো পেইন না, আসলে এটা আপনাকে পরীক্ষা করার জন্য এইরকম একটা অধ্যায় বা এরকম একটা পরিস্থিতি আপনাকে দেওয়া হয়েছে। এরপর সহিহ বুখারীতে বলা হয়েছে, একজন মুমিন যদি কোনো অসুস্থতা, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা বা দুঃসংবাদে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মোচন করে দেন। এর চেয়ে বড় কারেন্সি আর কি হইতে পারে বলেন? আপনার দুঃখ, কষ্ট, অস্থিরতা, দুঃসংবাদ, খারাপ সিচুয়েশন, এগুলার বিনিময়ে আপনার গুনাহমোচন হয়। এই যে ইভেন জ্বরের ক্ষেত্রেও বলা হয়েছে, সাধারণ জ্বর হইলেও এটা আসে জান্নাতের উত্তাপ থেকে, এটার কারণে আপনার গুনাহমোচন হয়। তাহলে তো আমার পেইন নিয়ে লস নাই, পেইনের একটা পার্সপেক্টিভ আছে। এরপরে এইটা আপনারা আই হোপ সবাই জানেন, কিন্তু এই আজকে এতদিনের জানার আজকের জানাটা আই হোপ ভিন্ন ডাইমেনশনে চলে গেছে। আমরা একদম সাইন্টিফিক্যালি, আমরা পজিটিভ সাইকোলজি বা হ্যাপিনেস ইন্টেলিজেন্সের পার্সপেক্টিভ থেকে আমরা জিনিসটাকে দেখছি। আল্লাহ সূরা ইনশিরা দুইটা আয়াত, এখানে 5 এবং 6, খেয়াল করার বিষয়, আয়াত এখানে দুইটা। প্রথম 5 নাম্বার আয়াতে বলছেন, অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, তার মানে কষ্টটা ফান্ডামেন্টালি থাকবে যদি স্বস্তি আপনি পেতে চান। আপনি কেমন হইতে পারবে যে কোনো কিছু তো ওয়ান সাইডেড সম্ভব না, পৃথিবীতে সবকিছু টু সাইডেড, এভরিথিং হ্যাজ টু হ্যাভ টু সাইড। তাহলে কষ্ট মানে এটার পাশেই স্বস্তিটা আছে। আপনি কষ্টে ফোকাস করছেন বিধায় কষ্ট দেখছেন, স্বস্তির দিকে তাকাচ্ছেন না। দেখেন পরের আয়াতে আল্লাহ আবার ঠিক একই কথা বলছেন, বাট শুরুতে বলছেন অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। দেখেন আল্লাহ তাআলা কোরআনে যা কিছু বলেছে এটা আমরা জানি, এমনিতেই এটা অবশ্যই পার্মানেন্ট, এর বিকল্প কোনো কিছু নাই। কিন্তু তারপর উনি এই আয়াতটা নাজিল করার পরে এটাকে স্ট্রেস দিয়েছেন, এটাকে যথেষ্ট জোর দিয়েছেন যে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, যাতে কোনো সন্দেহ আপনার আমার মধ্যে না থাকে। এজন্য একই কথা উনি দুইটা আয়াতে পর পর বলেছেন, এবং পরের আয়াতে আবার আরো জোর দিয়ে বলেছেন। তার মানে আপনি কষ্টে আছেন, এটার মানে হলো ঠিক পাশের রুমেই, ঠিক অপর পাশেই স্বস্তিটা আছে। তার মানে আপনি পেইনে আছেন, মানে ঠিক পেইনের পাশেরটাই হ্যাপিনেস। তাহলে আপনি যদি পেইনটাকে অ্যাকসেপ্ট না করেন আপনার জীবনে হ্যাপিনেস, যখনই পেইনটাকে আপনি রিলিফ খেয়ে ফেললেন, সাথে সাথে হ্যাপিনেসটাও কিন্তু আপনার ভিতরে ঢুকে গেল। সো এখন আমরা এই যে যে পেইন, এই পেইনই কিন্তু আসলে কষ্ট। এই যে যে স্বস্তি, এই স্বস্তিই কিন্তু হ্যাপিনেস। এটা আল্লাহ অলরেডি বলেছেন, সেটা আমার কথা না। তারপর সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির উপরে তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। যে ভালো কাজ করেছে সে তার সওয়াব পাবে, এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। এর চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার কথা আর কি হইতে পারে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আপনার সাধ্যের অতিরিক্ত কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে দেয়াই হবে না। এখন আপনি ভাবতেছেন, এই যেমন এটা কেমন হয় বাচ্চাদের মতো, অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে পড়াইতে বসাইছেন, ওরে অল্প একটু বলছো যে এই 2 পাতা পড়ো বা এই একটা অধ্যায় অথবা এই একটা প্রশ্ন মুখস্থ করে দিলে আজকে তোমার ছুটি। ও দেখবেন এসে ঘ্যান ঘ্যান করে, এই না আব্বু আম্মু আমাকে 2টা লাইন কমায় দাও, আমাকে অর্ধেক দাও, এই প্রশ্নটার অর্ধেক আজকে দেই, যে আমার মেয়ে যেমন করে, আজকে দেই, এই কালকে সকালেই উঠে বাকি অর্ধেক দিয়ে দিব। এখন একটা বাবা এবং মা তারা কিন্তু বোঝে যে বাচ্চাটা আসলে বাকি 1 ঘন্টায় আধা ঘন্টা পড়লে কতটুকু মুখস্থ করতে পারবে, ততটুকুই কিন্তু দেয়।
তো বাচ্চার জন্য এটা বোঝা মনে হয়, কারণ ও এটা থেকে পালায় বাঁচতে চায়। ঠিক আল্লাহ কিন্তু বোঝেন আপনার জন্য কতটুকু কষ্ট, কতটুকু দুঃখ দিতে হবে আপনার লাইফের, আপনাকে পরীক্ষা করার জন্য, কারণ আপনি তো একটা পরীক্ষার মধ্যে আছেন। কিন্তু খেয়াল করে দেখেন তো, আমরা না বোঝার কারণে আমার কাছে মনে হয় এটা সাধ্যের অতিরিক্ত বোঝা। আপনি যথেষ্ট স্কিলড না হওয়ার কারণে আপনার ছোট্ট কষ্টকে আপনার এত বড় মনে হয়, এত ভারী মনে হয়। কিন্তু আপনি যে দেখেন আজকে ক্লাসটা করার পর আই হোপ অ্যাটলিস্ট আপনার অনেক বোঝা, নিজেকে বোঝা মুক্ত মনে হবে, অনেক হালকা মনে হবে। আপনি ফিল করবেন যে আসলেই তো কষ্টের বোঝা এত ভারী না, কিন্তু আমি যথেষ্ট শক্তিশালী না বিধায় হালকা বোঝা আমার কাছে অনেক ভারী মনে হয়। দেখেন একজন রুগ্ন শুষ্ক মানুষ, অসুস্থ মানুষ, তাকে যদি এক মনের একটা বোঝা উঠাইতে দেন, সে কিন্তু উঠাইতে পারবে না। ওই বোঝা তার ঘাড়ে পড়ে সে হয়তো মারা যাবে, কারণ সে রুগ্ন শুষ্ক বা তার ওই পরিমাণ শক্তি নেই। কিন্তু একজন বডি বিল্ডার, শক্তিশালী, যে প্রতিদিন ওয়েট লিফট করে, তাকে যদি 2 মনের বোঝাও দেন, সে সুন্দর করে নিয়ে হেঁটে চলে যাবে। তাহলে বোঝা কিন্তু আসলে দুইজনের জন্যই সমান, বস্তার ওজন দুইজনের জন্যই সমান। একজন ওজন নিতে নিতে নিজেকে প্রস্তুত করেছে, দ্যাটস ওয়াই 1 মনের বোঝা নিয়ে সে হেঁটে চলে যায়। আর আরেকজন সব সময় দূরে থেকেছে, সব সময় কমফোর্টে থেকেছে, সব সময় স্বস্তি মানে সব সময় একটু অজুহাত খুঁজেছে দূরে দূরে এগুলো থেকে থাকার কারণে তার হালকা বোঝাও অনেক ভারী লাগে, সে তুলতেই পারে না। তাহলে আমরা ধনির ঘরের দুরাল গুলো যেমন এরকম ফার্মের মুরগি হয়ে যায়, আমরা নিজেদের ব্রেইনকে যথেষ্ট ট্রেন আপ না করা এগুলো একটা ফার্মের মুরগির মতো ব্রেন হয়ে গেছে, যার কারণে লাইফের কষ্ট, লাইফের বোঝা, লাইফের টেনশন এগুলোকে আমরা ক্যারি করতে পারি না। এগুলোকে আমরা মনে করি আমি শেষ, আমাকে ধ্বংস করার জন্য আসছে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে যখন একটা কষ্ট দেন, আল্লাহ আপনাকে যখন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন দেন, সাথে সাথে এটাকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুতি আগেই করে রাখেন। আপনার কাজ হচ্ছে এই চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য যে রাস্তাটা উনি দিয়ে রাখছেন অলরেডি, এটা খুঁজে বের করা, হতাশ হয়ে যাওয়া না। দেখেন আমাদের প্রফেট কি বলেছেন, ইন অ্যাডভার্সিটি দ্য হার্ট বিকাম স্ট্রং। কঠিন সিচুয়েশনে মানুষের হৃদয় স্ট্রং হয়, দ্য হার্ট বিকাম স্ট্রঙ্গার। এবার আসেন আমরা একটু ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি। এটা আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছি পেইন ইজ দ্য আলটিমেট কারেন্সি। এবার দেখেন কাহলিল জিব্রান, আপনারা জানেন যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েট। ওনার কবিতাগুলো আসলে, ওনার একটা বিখ্যাত বই আছে যেটা নাম হচ্ছে প্রফেট। ওই বইয়ের একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে অন পেইন। পেইনের উপরেই কবিতাটা লেখা, ওইখান থেকে আমি প্রথম 2টা লাইন আমি দিয়েছি। উনি বলেছেন, ইউর পেইন ইজ দ্য ব্রেকিং অফ দ্য শেল that encloses your understanding. Your pain is the breaking of the shell that encloses your understanding. তার মানে পেইন হচ্ছে আপনার যে শেল, এইটাকে ব্রেক করে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করে, আপনাকে ম্যাচিউর করে। যেমন ধরেন একটা ডিমের কথাই ভাবেন, সাধারণ একটা মুরগির ডিমের কথাই ভাবেন, বা যে কোনো একটা পাখির ডিমের কথা ভাবেন। একটা পাখি যদি পাখি হয়ে উঠতে চায় ডিম থেকে, তাহলে প্রথম কাজ কি, এই ডিমের খোলসটা তাকে ভাঙতে হয়। এই ডিমের খোলসটা ভাঙাটাই কিন্তু পেইন, কিন্তু এই খোলসটা না ভাঙলে সে মুরগি হয়ে উঠবে না। যেই ডিমগুলা না ভেঙে বের হয় সেই ডিমগুলা কিন্তু মুরগি হয় না, ওইটা পচা ডিম হিসেবে আমরা ফেলে দিই, বা পাখি হয় না, ওইটা আমরা ফেলে দিই। তার মানে এই যে পেইন, এই পেইনটা মানে কি, ওই যে খোলসটা ভাঙা। আপনার লাইফের আন্ডারস্ট্যান্ডিং, দেখেন একটা ডিফিকাল্ট সিচুয়েশন একটা মানুষকে যেই পরিমাণ লেসন দেয়, যেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং দেয়, যেই পরিমাণ জীবন বোধ তার মধ্যে তৈরি করে কঠিন পরিস্থিতি, আপনার কি মনে হয় যে এটা ইউনিভার্সিটি পড়াশোনা সেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং তাকে দিতে পারে? তো এই কথাটাই কাহলিল জিব্রান বলেছেন যে এটা ব্রেকিং দ্য শেল, আপনাকে একটা শেলের মধ্যে আপনি বন্দী হয়ে আছেন, যার কারণে লাইফের অনুধাবন, লাইফের আন্ডারস্ট্যান্ডিং, লাইফের অনেক পার্সপেক্টিভ, লাইফের গভীর উপলব্ধি, এই উপলব্ধিগুলো বন্দী হয়ে আছে। আর পেইন হচ্ছে সেই শক্তি যেটা এই শেলটাকে ভেঙে আপনার লাইফের আন্ডারস্ট্যান্ডিংটা একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। দেখেন এই সেম টাইপের কথা আরো একজন বলেছেন, মাওলানা রুমির কথা আপনারা সবাই জানেন। উনি আরেকটা পার্সপেক্টিভ থেকে এটা বলেছেন, দ্য ওন্ড ইজ দ্য প্লেস ওয়্যার দ্য লাইট এন্টার্স ইউ। খুবই ভয়ঙ্কর লেভেলে পাওয়ারফুল কথা। আপনি চিন্তা করেছেন, উন্ড ইজ দা মানে আপনার কষ্ট, দুঃখ, আপনার ক্ষত,
সেই প্লেসটা হচ্ছে এমন প্লেস যেটা দিয়ে আপনার ভিতরে জীবন বোধ, আপনার জন্য মানুষের প্রতি অনুভূতি, এই যে দেখেন আমার কথা, আমারটা দিয়ে আমি বর্ণনা দিচ্ছি। আমি যে কষ্ট করলাম 13-14 বছর, ব্যবসা করলে স্ট্রাগল করলাম, ঋণে পড়লাম, মামলা খেলাম, এত কঠিন সিচুয়েশন, সুইসাইডাল স্টেজে চলে গেলাম, ওই সিচুয়েশন কিন্তু আমার মধ্যে অনুভূতি দিয়েছে। তার মানে ওই সিচুয়েশনটা একটা পাথওয়ে, একটা রাস্তার মতো ছিল, যেই রাস্তা দিয়ে আমার জীবনে আলো আসছে, লাইটস এন্টার্স ইউ, যেই আলো দিয়ে আমি এখন শত শত লাখো মানুষের জীবনে আলো ছড়ানোর দায়িত্ব নিয়েছি। আপনি চিন্তা করে দেখছেন, এই যে এখানে প্রায় 2700-2800 কাছাকাছি মানুষ এনরোল করেছেন, এই 2800 মানুষ প্রত্যেকে একটা ভালো কাজ করে কিন্তু এই কোর্সে জয়েন করেছেন। খেয়াল করে দেখেন, হয় আপনি হ্যাপি লিনিয়ার ফাউন্ডেশনে 5,000 টাকা ডোনেট করেছেন, যেখানে মানুষের হ্যাপিনেসের জন্য কাজ করা হবে, অথবা আপনি নিজেই কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গরিব অথবা যে কোনো মানুষকে কোনো একটা সহযোগিতা করেছেন 4,500 টাকা, সেটা দিয়ে জয়েন করেছেন, অথবা আপনি কোনো টাকা দিয়ে জয়েন করেন নাই, আপনি এরকম একটা স্ট্রাগলিং পরিস্থিতিতে আছেন যেটাতে আপনার হয়তো এই মুহূর্তে সামর্থ্য নাই, বাট আপনি জয়েন করে এই প্রোগ্রামের আলোটা কিন্তু আপনার কাছে যাচ্ছে। তাহলে আমার ওই কষ্টের সময়টা আলটিমেটলি কি করেছে, ওই ক্ষত, ওই কষ্ট ইজ দ্য প্লেস, ওইখান থেকে আমার মধ্যে কিন্তু আলোটা আসছে। আলোটা কি, আমার মধ্যে এই পার্সপেক্টিভটা আসছে, আমার মধ্যে এই পারপাসটা আসছে, যে আমি যেহেতু জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় আসছি, আমি চাইবো না আমার দেশের অন্য কোনো মানুষ এই পরিমাণ কষ্ট করে। দ্যাটস ওয়াই আমি বই লিখেছি, আমি কোর্স ডিজাইন করেছি, আমি হ্যাপিনেস বিভিন্ন কিছু কন্টিনিউ নিজেকে ডেডিকেটেড করে দিয়েছি অন্য মানুষের জীবনে ডেভেলপমেন্টে। এই যে দেখেন, এই যে ক্লাস আমি ঘন্টার পর ঘন্টা নিচ্ছি, আমার মধ্যে কোনো ক্লান্তি নাই, মনে হচ্ছে আরো কিভাবে দেওয়া যায়। অথচ এখানে তো মনিটারি ভ্যালু চিন্তা করলে আমার 1 টাকা ইনকাম নাই। আপনি নিজে একটু মিলান তো, আমি এই ক্লাসটা না নিয়ে বা 8টা সপ্তাহ ব্যাপী আপনাদের এই ক্লাসটা নিব, তো এই 8টা সপ্তাহে তো আমি যদি বিজনেসের কোনো ক্লাস নেই, সেখানে আমি কমপক্ষে 1 লক্ষ টাকা চার্জ করতে পারবো, যেখানে ফ্রি অফ চার্জ, ফ্রি অফ কস্ট, যেখানে আমি নিজে আরো ইনভেস্টও করতেছি যে কিভাবে এই প্রোগ্রামটাকে আরো বেটার করা যায়, আমি শিখতেছি, লার্নিং নিচ্ছি সেটাকে মানুষের। এই যে যে আমার মধ্যে এই ডিসিশন গুলো আসছে কেন, ওই কষ্টের দিনের কারণে, কারণ আমি দেখেছি ওই কষ্টের দিনগুলো কি কঠিন। ওন্ড ইজ দ্য প্লেস হোয়ার দ্য লাইট এন্টার্স ইউ, যেটার মাধ্যমে আমাকে আলোকিত করে। একটা চিন্তা করে দেখেন যে আপনার একটা গ্রামের ঘরের মধ্যে আপনি বসে আছেন এবং অথবা শুয়ে আছেন, ওই ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে উপরের দিকে তাকালেন, ওইখানে দেখলেন যে চালের মধ্যে গরিব মানুষের ঘর, আপনি হয়তো বেড়াতে গিয়েছেন, ছোট্ট একটা ফুটো, ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আপনি তাকাইছেন, ওই ছিদ্র দিয়ে দেখতেছেন যে আকাশে পূর্ণিমা, মানে জল জল একটা চাঁদ, চাঁদ ইয়া করতেছে, আহ জল করতেছে, ওই ছিদ্র দিয়ে আলোটা আসতেছে ঘরের মধ্যে, এবং ওই আবছা একটা আলো ঘরের মধ্যে, একটা রে সেইখানে পড়েছে, একটা রোশনি ওইখানে পড়ার কারণে ঘরের মধ্যে একটা মায়াবী পরিবেশ, একটা মায়াবী কোমল আলোর মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তাহলে দেখেন, ওই চালের ছিদ্রটা কিন্তু আসলে ওই আলোটা প্রবেশ করানোর রাস্তা, ওই ছিদ্রটা ছাড়া এই আলোটা আসতো না। আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষ যখন একটা ঘর বানায়, তখন সে কি করে, ঘরের মধ্যে দরজা তৈরি করে না কেটে, সে কি ঘরটা এমন করে বানায়, ঘরটা তো আশ্রয়ের জন্য বানায়, সিকিউর থাকার জন্য বানায়, যে বন্য প্রাণী যাতে আক্রমণ না করে, অন্য মানুষ যাতে আমার কোনো কিছু চুরি না করে। ওই ঘরের মধ্যেও তো সেই মানুষটা কেটে জানালা বের করে, ওই ঘরের মধ্যেও তো দরজা বের করে। কেন করে? বিকজ ওইটা হচ্ছে আলো প্রবেশের, ওইটা হলো বাতাস প্রবেশের জায়গা। ঠিক আপনার জীবনটা এরকম। আপনি যদি চিন্তা করে দেখেন, আজকে আহ কি বলে, নেলসন ম্যান্ডেলার জীবনটার কথা চিন্তা করেন। উনি 27 বছর একটা আন্দোলনের জন্য একটা জায়গায় বন্দি রইলেন, 10 ফিট বাই 10 ফিট একটা রুমে, এবং উনি বের যখন হলেন, ওনাকে জিজ্ঞেস করার পরে উনি নিজের অনুভূতিতে বলেছেন উনি হচ্ছেন পৃথিবীর অন্যতম একজন হ্যাপি মানুষ। কিভাবে এটা সম্ভব? কারণ ওই কষ্ট, ওই যে দুঃখ, ওই 27 বছর বন্দি থাকাই তাকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট করেছে। ওই কষ্টের বিনিময়ে সে দেখেছে যে সে কষ্টটা দেখতে পায় নাই, সে ফোকাস করেছে, সে ওই কষ্টটা করার কারণে সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্য দূর হয়েছে, তার এই আন্দোলনটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাহলে তার ওই বন্দি থাকা জীবনটাই তো তার জীবনের সবচেয়ে বড় আলোকিত সময়, কারণ ওই সময়ের ভিত্তিতেই তো সে এই মানুষটা পৃথিবীব্যাপী চিনেছে। তাকে কেউ যদি বন্দি না রাখতো, সে যদি সাউথ আফ্রিকার নর্মাল একটা প্রেসিডেন্ট হতো, তাহলে তো সে নোবেল প্রাইজ পাইতো না, সে তো বিশ্বব্যাপী মানুষের কাছে পরিচিত পাইতো না। তাহলে দ্য উন্ড ইজ দ্য প্লেস হোয়ার দ্য লাইট এন্টার্স,
ওই ছিদ্রটা মানে ছিদ্র না, ওই ছিদ্র আপনার লাইফের যে ছিদ্র, আপনার লাইফের যে দুর্বলতা, আপনার যে লাইফের যে কষ্ট, ওইটা দিয়ে আপনার জীবনের আসলে আলো প্রবেশ করে, ওইটা দিয়ে আপনি জীবনের উপলব্ধি পান, ওইটা দিয়ে আপনি জীবনের পার্সপেক্টিভ পান। আপনারা এর আগে দেখেছেন, আমি গত ক্লাসে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে শরীফ চাচা নামে একজন ইন্ডিয়ান জাতীয় পুরস্কার পেয়েছিলেন একজন। উনি কেন পুরস্কার পেয়েছিলেন জানেন? উনি প্রায় 25,000 ওয়ারিশ লাশ দাফন করেছেন। 25,000 দাফন কাফন বা তাদের সৎকারের ব্যবস্থা করেছেন। 25,000, চিন্তা করা যায়? কিন্তু দেখেন এই শরীফ চাচার জীবনে এই ডিসিশনটা, এই আলোটা, মানে 25,000 ওয়ারিশ লাশকে আমি সৎকার অথবা আমি দাফন কাফনের ব্যবস্থা করব, এই ডিসিশনটা, এই আলোটা ওনার জীবনে আসার জন্য একটা ছিদ্র কিন্তু দরকার হয়েছে। এই ছিদ্রটা ছিল ওনার ছেলে যখন মিসিং হয়, ওনার ছেলে যখন মারা যায়, ওনার ছেলের লাশ উনি খুঁজে পায় নাই। তার মানে উনি ধরেই নিছে আমার ছেলের লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়েছে। তো যেহেতু আমার ছেলের জীবনে এই ঘটনা ঘটেছে, বেওয়ারিশ অথবা হারায় গেছে অথবা কোথায় কিভাবে ওনা কি করা হয়েছে উনি জানে না, তখন উনি সিদ্ধান্ত নিয়েছে যে আমি এরকম আমার জীবনে যত বেওয়ারিশ মানুষের লাশ আমার সামনে আসবে বা আমি দেখবো বা জানবো, আমি তাদের সৎকারের ব্যবস্থা নিব। তাহলে ওনার ছেলের লাশ মানে মারা যাওয়া এবং এই ছেলে বেওয়ারিশ ভাবে দাফন হওয়া অথবা ছেলে লাশ খুঁজে না পাওয়াটা ছিল কিন্তু ওনার জীবনের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় পেইন। কিন্তু এটাকে উনি কিভাবে দেখেন পারপাসে কনভার্ট করেছে, যেহেতু আমার ছেলের লাইফে এটা হয়েছে, সো আমি আর কারো লাইফে যাতে এটা না হয় এই দায়িত্ব আমি নিলাম। দ্যাটস ওয়াই দেখেন তার জীবনে কত বড় পারপাস। তাহলে এই উন্ডস ইজ দ্য প্লেস হোয়ার দ্য লাইট এন্টার্স। ওই ঘটনাটা না ঘটলে সে হয়তো একটা সাধারণ মানুষ হয়েই মারা যেত, মানুষের জন্য এত তীব্রভাবে সে কাজ করতো না। এটা দেখেন আপনার জীবনের কষ্ট আপনাকে একটা পরিপূর্ণ মানুষ করে, আপনার জীবনের দুঃখ আপনাকে একটা ভালো কাজের ডিসিশন, একটা বড় পারপাসফুল লাইফ ডিজাইন। আমি হয়তো গদবাধার 5 জন ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হইতাম, আমাদের দেশে প্রাণ আছে, আকিজ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, কত বড় বড় ব্যবসায়ী আছে, কোনো ব্যবসায়ী এসে তো আরো ছোট ছোট ব্যবসায়ী তৈরি করছে না। কিন্তু আমি কেন তৈরি করার উদ্যোগটা নিলাম? বিকজ আমার মনে হলো যে এই কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি, আমি যদি কিছু মানুষের জীবনে আলোর দিশা হইতে পারি। এই ডিসিশনটা তো আমি কষ্টের মধ্যে গিয়ে না গেলে আসতো না, তাহলে ওই কষ্ট দিয়েই তো আমার জীবনের এই লাইটটা আসছে আমার জীবনে। দিস ইজ সুপার পাওয়ারফুল। দেখেন হারুকি মুরাকামি কি বলেছেন, এটা আমি হ্যাপিনেস ইন হার্ড টাইম ক্লাসেও বলেছি। পেইন ইজ ইনএভিটেবল, ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল, সাফারিং ইজ অ্যাভয়েডেবল। পেইনটা ইনএভিটেবল, প্রত্যেকটা মানুষের জীবনে পেইন আছে, আছে এবং থাকবে। তাহলে পেইনটা সবার লাইফে, এলন মাস্ক, বিল গেটস, যত কোটি টাকার মালিক, কোচ কাঞ্চন, সবার লাইফে বিভিন্ন ধরনের পেইন আছে। এখন আপনার লাইফের পেইনটা আপনার কাছে সবচেয়ে বড় মনে হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনার লাইফের সব কিছু আপনি জানেন। আমার লাইফের পেইনটা আপনি সব জানেন না, বিদায় আমার লাইফের ভালো অংশগুলো যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, বিদায় মনে করেন যে উনি খুবই পেইন ফ্রি মানুষ, ওনার জীবনে সবার জীবনেই পেইন আছে। তাহলে পেইনটা ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। সাফারিংটা হলো পেইনটা যদি আমি অ্যাকসেপ্ট না করি এটা মাল্টিপ্লাইজ হয়, তখন এটা হয়ে যায় সাফারিং, তখন এটাকে আমরা আর বেয়ার করতে পারি না, তখন আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই, তখনই মানুষ সুইসাইড করে, তখনই মেন্টাল হেলথ ডিজিজে চলে যায়। তো আপনি যখন এমব্রেস করবেন, অ্যাকসেপ্ট করবেন, তখন দেখবেন এটা উদাও হয়ে যায়। এবার আসেন সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে দেখলাম, আমার পার্সপেক্টিভ দেখলেন, রিলিজিয়াস পার্সপেক্টিভ দেখলেন এবং ফিলোসফিক পার্সপেক্টিভ দেখলাম। এবার সায়েন্টিফিক পয়েন্ট, সায়েন্স কি বলে এই জায়গাটায়, কারণ আমরা বলেছি এই কোর্সটা আপনি বলতে একবারে একটা হলিস্টিক কোর্স, যেখানে আমরা সায়েন্টিফিক্যালি দেখবো, ফিলোসফিক্যালি দেখবো, আমার পার্সপেক্টিভেও দেখবেন, আবার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আপনি পুরো জিনিসটাকে অ্যালাইন করে একদম খাপে খাপে মিলানো একটা কোর্স। সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ কি বলছে, এখানে একটা গবেষণা হয়েছে, যে গবেষণায় আপনারা জানেন যে সাইকোলজিতে একটা ডিজিজ আছে, যে ডিজিজের নাম বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলা হয়। তার মানে ট্রমাতে কিছু মানুষের ডিজিজ হয়, আবার একই ট্রমাতে কিছু মানুষের গ্রোথ হয়। আমরা এতদিন শুধু ওই পিটিএসডি পড়ে আসছি, যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে একজনের জীবনে খুব ট্রমাটিক, খুবই ট্র্যাজেডিক কোনো কিছু ঘটলে তার লাইফ সারা জীবন ইয়েতে যাবে, মানে খারাপ যাবে বা স্ট্রেসে ভুগবে। কিন্তু সায়েন্সের আরেকটা গবেষণা আমাদের কাছে খুব বেশি পপুলার না, যে গবেষণায় বলা হচ্ছে পিটিজি, ওইটা হলো পিটিএসডি, আর এটা হলো পিটিজি মানে পোস্ট ট্রমাটিক গ্রোথ। পৃথিবীতে বহু মানুষ
ক্রাইসিস সিচুয়েশনের কারণে, কষ্টে পড়ার কারণে, তাদের জীবনে ট্র্যাজেডি ঘটার কারণে জীবনে অনেক বড় হয়েছে। এরকম ঘটনাই বরং বেশি স্ট্রেসে আক্রান্তর চেয়ে। এরকম ধরেন আপনার সামনে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় হয়েছে, ওই ঘূর্ণিঝড় মোকাবেলা করার কারণে কি হয়েছে, আপনি যে কোনো ঝড়কে এখন ইজিলি মোকাবেলা করতে পারেন। যে কোনো ঝড়কে আপনার কাছে ঝড় মনে হয় না। যেই মানুষ 88-র বন্যা দেখছে, তার কাছে তো এই 98-র বন্যা বা 2004-এর বন্যা ওরকম বড় কিছু, আরে ভাই 88 দেখে ফেলছি, এটা কিছুই না। তার মানে কি হয়, ওই যে ট্র্যাজেডি, ওই যে যে ট্রমা, ওই যে যে পেইন, এইটা মানুষকে স্ট্রং করে। যেভাবে মাসলে পেইন নিলে মাসল বিল্ড হয়, ঠিক লাইফের পেইন মানুষকে শক্তিশালী করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সো এইটা একটা স্টাডি হয়েছিল। এই স্ট্র্যাটেজিতে এই রিচার্ড টেডেস্কি এবং তার আরেক ফ্রেন্ড মিলে গবেষণা করে দেখিয়েছে যে মেজর এই ধরনের লাইফ ক্রাইসিস মানুষ অনেক বড় বড় সিদ্ধান্ত নেয়, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট। এই যে আমরা ইসের কথা বললাম, কি বলে, নেলসন ম্যান্ডেলার কথা বললাম, একইভাবে আব্রাহাম লিঙ্কনের কথা যদি বলেন, ওই সময় কিন্তু সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট মোকাবেলা করার কারণে আব্রাহাম লিঙ্কন আমেরিকার ইতিহাসে দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট বলা হয় তাকে। কারণ ওই সময় সবচেয়ে বড় ধরনের ক্রাইসিসকে সে অতিক্রম করেছে। তার মানে কঠিন পরিস্থিতি আপনাকে ভেঙে ফেললে আপনি শেষ, আর কঠিন পরিস্থিতি আপনাকে গ্রোথ করার জন্য আসে। তো আপনার পার্সপেক্টিভ ডিফাইন করবে আপনার কি গ্রোথ হবে নাকি আপনার স্ট্রেস হবে। এটা সায়েন্স। এবার হাওয়ার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ দেখাচ্ছে ইমোশনাল ভালনারেবিলিটি এন্ড অথেন্টিসিটি আর বেটার প্রেডিক্টর অফ লাইফ স্যাটিসফ্যাকশন দেন ওয়েলথ অর অ্যাচিভমেন্ট। তার মানে জিনিসটা অনেকটা এরকম, খেয়াল করে দেখেন তো, এই যে আমাকে এখন ঝকঝকা ফকফকা লাইটের আলোর মধ্যে আমি আছি, বাট এখন তো বাইরে রাত, অন্ধকার চারদিকে, তাই না? এখন রাত যত গভীর হয়, যত নিকোষ কালো রাত, যেমন প্রচন্ড নিকোষ কালো রাত, এর মধ্যে শুধু আকাশের উপরে চাঁদটা জলজল করে জ্বলতেছে, তখন চাঁদটাকে কিন্তু অনেক ফকফকে লাগে। কিন্তু দিনের আলোতেও কিন্তু চাঁদ থাকে, মাঝে মাঝে আমরা দেখি, কিন্তু বেশিরভাগ সময় দেখি না। চাঁদ কিন্তু দিনের আলোতেও থাকে, রাতের আলোতেও থাকে, কিন্তু আমরা সবসময় চাঁদ দেখতে পছন্দ করি রাতে। কেন? কারণ দিনের আলোতে, দিনের আলোর কাছে চাঁদের আলো ম্লান হয়ে যায়, আর রাতের অন্ধকারে চাঁদ বরং পরিপুষ্ট হয়ে ফুটে ওঠে, তখন জলজল করে, তাকে দেখতে আমাদের ভালো লাগে। একইভাবে কোনো একজন মানুষের জীবনে যখন ইমোশনাল ভালনারেবিলিটি অনেক বেশি যায়, অনেক ধরনের ক্রাইসিস অতিক্রম করে মানুষটা যখন সফল হয়, ওই মানুষের জীবনে দেখবেন যে হ্যাপিনেসের মাত্রাটা অনেক বেশি থাকে। কোনো কিছু কষ্ট না করে যখন আপনি জীবনে পেয়ে যান, তখন কি হয় বলেন তো? তখন মনে হয় যে ও ইজি, এটা তো আমি এমনি পেয়ে গেছি। কষ্ট ছাড়া যখন আপনি কোনো কিছু পেয়ে যান, তখন এটার খুব বেশি গুরুত্ব কাজ করে না। ইভেন আমরা ফ্রি কোনো কিছু যখন পাই, এই যে এই ক্লাসটা তো আমি চাইলে এমনিতে ফ্রি করে দিতাম, ফুললি ফ্রি, যেহেতু আমি কোনো টাকা নিচ্ছি না। কিন্তু আমি যেটা দেখলাম যে একদম ফ্রি করলে আপনাদের একটা গুরুত্ব থাকবে না, তখন আমার কাছে মনে হলো হে উইথ পারপাস, আপনার একটা ভালো কাজ করে দেন এই কোর্সটা করেন। ভালো কাজটা করার অভ্যস্ততা করার কারণে আমি কিন্তু একটা সোয়াবের, এই যে দেখেন এখানে 2700 বা 2000 মানুষ দান করেছেন, এই যে 2000 মানুষ দান করার কারণে তারা দান যে করলেন, এইটার একটা সোয়াব তো এখনো পেলাম আমি। প্লাস এই যে দানের একটা অভ্যাস, দান করে যে আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি হলো, এখন কিন্তু আপনি রেগুলার এটা করতে চাবেন। তার মানে দেখেন তো কত বড় একটা ভালো কাজের জার্নি শুরু করে দিলাম। এই যে একটা মানুষ, অর্থাৎ কঠিন পরিস্থিতি, আপনি দেখবেন সারাদিন যখন আপনি অনেক ক্লান্ত, প্রচন্ড ক্লান্তির পরে যখন বিছানায় যান, আপনি দেখেন তো ঘুমটা কি প্রশান্তির হয়। আপনি 2 বেলা খান নাই বা দুপুর বেলা খাওয়া হয় নাই, রাতের বেলা আপনাকে ভর্তা, ডিম বা ডাল দিয়ে ভাত দিলে দেখবেন ওইটাই অমৃতর মতো স্বাদ লাগে। তার মানে কষ্টের পরের যে অর্জন, কষ্ট করে যে প্রাপ্তি, এটার মধ্যে সুখের পরিমাণটা অনেক বেশি। তো এই জন্য পেইনটা অনেক বেশি দরকার আমাদের জন্য। সো আওয়ার নিউ অপারেটিং সিস্টেম, তার মানে আমরা যেই এতক্ষণ যে জিনিসটা আলোচনা করলাম, আমাদের প্রিভিয়াস অপারেটিং সিস্টেম, আমরা চিপ মানে কি, আমাদের ভিতরের অপারেটিং সিস্টেমটা আমরা চেঞ্জ করছি। আপনার শরীর, স্বাস্থ্য, চেহারা সব সেম থাকবে, কিন্তু আমরা এই 8 সপ্তাহের মধ্যে আপনার ভিতরের ফাংশন এন্ড অপারেটিং সিস্টেমকে চেঞ্জ করে দিব। আপনি খুবই এক্সট্রাঅর্ডিনারি তখন পারফর্ম করবেন লাইফে। তাহলে আমাদের প্রিভিয়াস অপারেটিং সিস্টেম ছিল পেইন, রিঅ্যাক্ট এন্ড এসকেপ। পেইন দেখলে আমরা রিয়েক্ট করতাম, ও কষ্ট, ও দুঃখ, ও খারাপ জিনিস, পেইন থেকে পালাইতে চাইতাম। হ্যাঁ, এটা ছিল প্রিভিয়াস অপারেটিং সিস্টেম। আর এখন নিউ অপারেটিং সিস্টেমে কি হবে আপনার? পেইন, রিফ্লেক্ট এন্ড রেইজ। পেইন আসছে আমাকে রেইজ করাইতে, পেইন আসছে আমার বডি বিল্ড করতে, পেইন আসছে আমার ইমোশনাল স্ট্রেংথ বাড়াইতে।
সো পেইনটাকে আমরা এখন পজিটিভলি এমব্রেস করব, পেইনটাকে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখব, তখন দেখবেন পেইন আপনাকে রেইজ করতেছে, আপনাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। ইটস নট র্যান্ডম, এটা এমন না যে শুধু আজকেই করবেন বা আজকে ক্লাসের পর, ইটস রুটিন। এটাকে পেইনকে এমব্রেস করার একটা অভ্যস্ততা আপনার মধ্যে চলে আসবে, এটা একটা রুটিন, বা এটাকে আমরা একটা রিচুয়াল বলতে পারি, কন্টিনিউয়াস এটা করে 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 পেইনটাকে আমরা আমাদের জীবনের সবচেয়ে আপন বন্ধু বানাই ফেলবো। দিস ইজ আওয়ার নিউ অপারেটিং সিস্টেম। এই চিপ প্রোগ্রামের মেইন ট্যাগলাইন কোনটা? হাই পারফরমেন্স অপারেটিং সিস্টেম। তো কিভাবে আমরা হাই পারফর্ম করব আমাদের লাইফে সব জায়গাতে, দুনিয়া এবং আখিরাতের লাইফের জন্য, সেটা আমরা এই কোর্স থেকে শিখছি। দেখেন আরেকটা জিনিস শেয়ার করবি, এইচআই ইজ নট টু লার্ন হাউ টু বি হ্যাপি। এই হ্যাপিনেস ইন্টেলিজেন্সের যে কোর্সটা আপনি করছেন, এই কোর্সের মানে এটা না আপনি শুধু লার্ন টু বি হ্যাপি, আপনি শুধু হ্যাপি হওয়া শিখতে আসেন নাই। এইচআই টু লার্ন হাউ টু নেভার বি হেল্পলেস অ্যাগেইন। দিস ইজ ভেরি পাওয়ারফুল, এই জায়গাটা বোঝাটা। অর্থাৎ হ্যাপিনেস ইন্টেলিজেন্সের এই যে কোর্সটা করতেছেন, এটা শুধুমাত্র হ্যাপি হওয়ার কোর্স না। এইচআই টু লার্ন হাউ টু নেভার বি হেল্পলেস অ্যাগেইন। আপনি যে হেল্পলেস হয়ে যান, আপনি যে ডিপ্রেসড হয়ে যান, আপনি যে অ্যাংজাইটিতে ভুগতে ভুগতে চুরমার হয়ে যান, পেইন যে অ্যাকসেপ্ট না করতে করতে পেইনের বোঝা ভারী হয়ে যায়, এই কোর্সের মাধ্যমে আপনাকে এমন ভাবে প্রস্তুত করা হবে, ইউ উইল নেভার বি হেল্পলেস। আপনি নিজেকে কখনো আরো হেল্পলেস ভাববেন না, আপনি ভাববেন আই এম এনাফ। সৃষ্টিকর্তা আমার মধ্যে যতটুকু পোটেনশিয়াল দিয়েছে, দিস ইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য পেইন, দিস ইজ এনাফ টু অ্যাকসেপ্ট লাইফস হার্ডল, দিস ইজ এনাফ টু অ্যাকসেপ্ট লাইফস হার্ড টাইমস। তার মানে এই কোর্স আপনাকে এমন ভাবে কোপ আপ করছে, ইউ উইল নেভার বি হেল্পলেস অ্যাগেইন। আপনি নিজেই নিজেকে হেল্প করতে পারবেন, আপনার কারো কাছে যাওয়া লাগবে না। এমন ভাবে আপনাদেরকে আমি ইকুইপ করবো ইনশাআল্লাহ। এই ডিক্লারেশন, তাহলে আমরা কি ডিক্লেয়ার করব আজকে? আই চুজ টু প্র্যাকটিস পিস এন্ড হ্যাপিনেস। আই কমিট টু টার্নিং পেইন ইনটু পাওয়ার। আই নো লঙ্গার ওয়েট ফর হ্যাপিনেস, আই ওয়ার্ক অন ইট। হ্যাপিনেসের জন্য অপেক্ষা করব না। হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ এ জার্নি। এই যে প্রতিনিয়ত পেইনের মধ্য দিয়ে যাওয়াটাই একটা জার্নি। এই যে দেখেন একটা মানুষ কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে এভারেস্টে চূড়ায় ওঠে, হ্যাঁ, তো এটার মধ্যে পাওয়ার কি আছে আপনার মধ্যে চিন্তা হইতে পারে না? তাহলে এই যে যে জার্নিটা এভারেস্টে চূড়ায় ওঠার, এই পেইনটা নিয়ে এই জার্নির মজাটা সে নিচ্ছে। তো আমাদের লাইফটা এরকম কিন্তু একটা জার্নি। তাহলে এই লাইফটা কোনো ডেস্টিনেশন না, লাইফের আলটিমেট ডেস্টিনেশন মৃত্যু। প্রত্যেকটা, এলন মাস্কও মারা যাবে, বিল গেটসও মারা যাবে, আগের দিনে নবী রাসূল সবাই মারা গেছে, আগের পৃথিবীর ধনীরা সবাই মারা গেছে, গরিবরাও মারা যাবে, সবাই মারা যাবে। তাহলে লাইফের ডেস্টিনেশন যদি খোঁজেন, একটাই ডেস্টিনেশন, ডেথ, একটাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এর বাইরে পুরাটাই জার্নি। আপনি দেখেন যখনই কোনো ডেস্টিনেশন, লাইফ ইজ লাইক আ ট্রেডমিল, এটা একটা ট্রেডমিলের মতো, আপনি থামলেই নিচে পড়ে যাবেন, আপনাকে প্রতিনিয়ত পেইনের মধ্যে থাকতেই হবে। তার মানে দেয়ার ইজ নো ডেস্টিনেশন, লাইফে একটাই ডেস্টিনেশন মৃত্যু, এর বাইরে বাকিটা পুরোটা জার্নি। তাহলে আপনি দেখবেন মেট্রিক পরীক্ষার আগে মনে হয়েছে যে এই পরীক্ষাটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই মেট্রিক পরীক্ষা আপনার দেওয়া হয়ে গেছে, তখন মনে হয়েছে এটা শেষ, এখন ইন্টার। বাপ মা বলেছে এই মেট্রিকে এ প্লাস পাইছো, ঠিক আছে, ইন্টারেও কিন্তু গোল্ডেন এ প্লাস পাইতে হবে। মেট্রিকের মজা শেষ, সাথে সাথে ইন্টারের প্যারা শুরু। ইন্টারমিডিয়েটে আপনি যখন আবার এই প্লাস পাইলেন, এবার আসছেন রেজাল্ট নিয়ে, বাপ মা বলতেছে যাক ভালো রেজাল্ট করছো, 2 দিন ঘোরো ঘাড়ো বন্ধুদের সাথে, এরপরে কিন্তু ভালো ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও, কারণ এটাই সব। জীবনে এরকম কথা কতবার শুনছেন? ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষা মনে হয়েছে এটাই সব, এই 5 এ পাস করাই সব, 6 এ উঠছেন এটাই সব, মেট্রিক দিছেন এটাই সব, ইন্টারমিডিয়েট দেওয়ার পর এটাই সব মনে হয়েছে, আবার ইন্টার শেষ, এখন বলতেছে যে না ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, ভালো সাবজেক্টে পড়তে হবে, ভর্তি পরীক্ষার ব্যাপক প্রস্তুতি নাও। নিলেন, অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষা চান্স পেয়ে মনে করলেন আচ্ছা আমি এবার চূড়ায় উঠছি, মনে হয় আমার লাইফের প্যারা শেষ হবে না। যখনই আপনি ভর্তি পরীক্ষায় ঢাকা ভার্সিটি বা বুয়েটে চান্স পাইছেন, এবার আপনার টিচার, আপনার বাপ মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, না বুয়েটে পাইছো চান্স, ঠিক আছে, ভালো কইরা পড়ালেখা করো, তাহলে একটা ভালো চাকরি পাইবা। আচ্ছা আপনি চিন্তা করলেন 4 বছর ভালো করে পড়ালেখা করলাম, এইবার কি, এবার ভালো চাকরির দৌড়, জীবনে যাই করছো পড়ালেখা, পড়ালেখা কোনো কাজের না যদি ভালো চাকরি না পায়। এবার কষ্ট করে চাকরি পাইলেন, এখন মনে হলো যে যাক লাইফ সেটেল, এবার চাকরি পাইছেন, এবার প্যারা শুরু যে প্রমোশন কবে হবে, চাকরি কই পাইছো, এবার বিয়ে করো, বিয়েটাই সব জীবনে।
এবার বিয়ে করলেন, সংসার করলেন, এবার বিয়ে করার পর মনে হইতেছে যে বাচ্চা কাচ্চা সব, এই বাচ্চা নাও না কেন, তাড়াতাড়ি বাচ্চা নাও, এটাই সব। এবার বাচ্চা হইছে, বাচ্চা মা, দেখেন তো ইটস এ জার্নি, কোনো ফিনিশিং নাই, দেয়ার ইজ নো ফিনিশ লাইন, দেয়ার ইজ নো এন্ডিং, অনলি ডেথ ইজ দ্য এন্ডিং, মানে আমাদের এই জীবনের এন্ডিং। তাহলে আপনার আমার জীবনটা একটা ট্রেডমিলে দৌড়ানোর মতো, এটা কোনো গন্তব্যে যাবে না, আপনাকে কন্টিনিউ দৌড়ায় যেতে হবে, ওই দৌড়ানোর মজাটা নেন। ট্রেডমিলে দৌড়ানোর পরে আপনি যদি চিন্তা করেন ট্রেডমিলে আমি 1 ঘন্টা দৌড়ে আমি অফিসে পৌঁছে যাবো, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। ট্রেডমিলে দৌড়াইলে আপনি ওইখানেই থাকবেন, কিন্তু তাহলে কেন দৌড়াবেন? ট্রেডমিলে দৌড়ের ওই জার্নির মজাটা নেন। সো হোয়াট এভার ইউর লাইফ ইজ, এখন যেই সিচুয়েশনে যেইভাবে আছেন, এই লাইফের জার্নির মজাটা নেন। এখন বলবেন অনেক কষ্টে আছি কাঞ্চন ভাই, অনেক দুঃখে আছি, ওইটার একটা মজা আছে, বিশ্বাস করেন আছে। কিন্তু এই যে কষ্ট করে এভারেস্টের উপরে ওঠে, এত কষ্ট, জীবনের ঝুঁকি, একটা মজা আছে, এটা একটা ঝাঁজ আছে। দেখেন আমরা যখন খাবার খাই, আমরা মিষ্টি খাবার খাই, আমরা ঝাল খাবার খাই, আমরা তেতো খাবার খাই, আমরা নোনতা খাবার খাই, তাহলে প্রত্যেকটা খাবার একটা মজা আছে না? মানুষ ইচ্ছা করে এই নাগা মরিচের পিজা খাচ্ছে, নাগা মরিচের মুড়ি খাইতেছে, নাগা মরিচের পিঠা খাইতেছে, নাগা মরিচের ভর্তা খাইতেছে, আচার খাইতেছে, এত কষ্ট ঝাল কেন খাইতেছে? ওইটার একটা টেস্ট আছে। তাহলে লাইফে শুধু অর্জনের টেস্টটা যদি আপনি নিতে চান, লাইফে অর্জন বলতে আসলে কিছু নাই। যখনই যেটা অর্জন করবেন, সাথে সাথে ওইটা দেখবেন হাওয়াই মিঠাইয়ের মতো। আপনি মেট্রিকে প্লাস পাইছেন, পাওয়ার পরে দেখবেন এটা হাওয়াই মিঠাই, শেষ। এবার ইন্টারে পাইতে হবে, ওইটা পাইবেন, এটা হাওয়াই মিঠাই, মানে পাওয়ার সাথে সাথে ওটা হাওয়াই মিঠাই হয়ে যায়। কাজেই আমার জার্নির সময়টা খুবই কম। দেখেন তো মেট্রিক পাশের একটা সার্টিফিকেট পাইতে, ওই অ্যাচিভমেন্ট পাইছেন মাত্র, গেছেন ইয়েতে স্কুলে গিয়ে দেখছেন যে বোর্ডে আপনার নাম লেখা, হ্যাঁ আপনি এ প্লাস পাইছেন। ওই মুহূর্তটা কতটুকু ছিল বলেন তো? মাত্র 1 মিনিট। 1 মিনিটের এ প্লাস পাইছেন ওই মুহূর্ত, আর একটা সার্টিফিকেটের জন্য আপনাকে কষ্ট করা লাগছে পুরা 10-11 বছর। এখন আপনার মজাটা, লাইফের হ্যাপিনেসটা যদি ওই বোর্ডে এ প্লাস পাইছেন এই মোমেন্টের উপরে ডিপেন্ড করেন, তাহলে বাকি 10 বছর তো আপনার আনহ্যাপিনেস। রেদার দেন ওই মোমেন্টে আমি কি পাবো জানি না, আমি এই 10 বছরের প্রত্যেকটা মোমেন্টের জার্নি এনজয় করব। দ্যাটস দ্য আলটিমেট পার্সপেক্টিভ শিফট। তো এই জার্নির মজাটা নিতে গেলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সবাই একটু আমার সাথে বলেন, যে যেখানে আছেন, যদিও সবারটা শুনতে পারবো না, কিন্তু বলেন আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আই চুজ টু প্র্যাকটিস হ্যাপিনেস। আজকে থেকে আমি প্র্যাকটিস হ্যাপিনেস চুজ করলাম। আমি বুঝে অনুভব করে ফিল করে এটা প্র্যাকটিস করবো। আই কমিট টু টার্নিং পেইন ইনটু পাওয়ার। আমার প্রত্যেকটা পেইন আমার কাছে আসবে, আমি কনভার্ট করে এটাকে পাওয়ারে পরিণত করে ফেলবো। আই এম দ্য আলকিমিস্ট, যার কাছে পেইন আসলে তার জাদুর কাঠি আছে, এই জাদুর কাঠি দিয়ে পেইনকে আমি হ্যাপিনেসে বা পাওয়ারে রূপান্তর করে ফেলতে পারি। এই জাদুর কাঠিটাকে এমব্রেস। কত পেইন দিবেন আমাকে দেন, এমব্রেস, কারণ পেইন ইজ দ্য কারেন্সি। কারেন্সি মানে যত বেশি আর্ন করবো তত মজা। সো আই নো লঙ্গার ওয়েট ফর হ্যাপিনেস। আজকে থেকে আমরা হ্যাপিনেসের জন্য ওয়েট করব না, ওয়ার্ক ফর ইট, এটার জন্য আমরা কাজ করব। দেখেন এখানে একটা পাওয়ারফুল কোট দিয়েছে আমার, দ্য মাইন্ড দ্যাট ইজ ট্রেইন টু রেজ থ্রু পেইন ক্যান নেভার বি এনস্লেভড বাই ফিয়ার। আপনি যখন পেইন নিতে শিখে গেছেন, পেইনকে অ্যাকসেপ্ট করতে শিখে গেছেন, ট্রেন আপ হয়ে গেছেন, তখন তো বলেন তো আপনার জীবনে কোনো ফিয়ার থাকবে না। আপনার ফিয়ার, ভয় আপনাকে কোনোদিন আর আক্রান্ত করতে পারবে না। ইউ ক্যান নেভার বি এনস্লেভড বাই ফিয়ার। ফিয়ার আপনাকে বাক্সবন্দি করতে পারবে না। আপনি ট্রু ফ্রিডম অফ লাইফ পাবেন, নিজেকে একদম ফ্রি মনে হবে, কোনো কিছুর বন্দি নাই, কোনো গন্তব্য। আপনি দেখেন, আপনি যখন ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, ইউ হ্যাভ নাথিং টু গেইন, ইউ হ্যাভ নাথিং টু লুজ, তখন আপনার লাইফে ট্রু ফ্রিডম না। I have nothing to gain, I have nothing to lose, I have nothing to fear, I am true fearless। খেয়াল করে দেখেন, কারণ গেইন করার পৃথিবীতে কি আছে? টাকা পয়সা নিয়ে যেমন আসি নাই, নিয়ে যাইতেও পারবো না। তাহলে আমার গেইন করার একটা জিনিসই আছে, আমি ভালো ভালো যা কাজ করে যাবো, এটাই আমার গেইন। ভালো কাজ করতে গিয়ে যতগুলো পেইন আমি নিব, সিম্পল। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, 6 core question of happiness। হ্যাপিনেসের ফান্ডামেন্টাল 6টা প্রশ্ন, যে উত্তরটা দিলে আপনার হ্যাপিনেসটা একদম ঝরঝরা, ক্রিস্টাল ক্লিয়ার, ফকফকা হয়ে যাবে। নাম্বার 1, হোয়াট ইজ হ্যাপিনেস? হ্যাপিনেস জিনিসটা কি? হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস, হ্যাপিনেস ইজ এমব্রেসিং পেইন, ডেফিনেশন শেপস ডিরেকশন। দেখেন তো,
এই কথা জীবনে আমাদের যদি স্কুল কলেজে বলে দিত, তাহলে পেইন নিয়ে এত প্যারা খাইতাম আমরা কোনোদিনও। হ্যাপিনেস ইজ এমব্রেসিং পেইন, হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং কষ্ট, দুঃখ, আনহ্যাপিনেস। তাহলে দেখেন তো এই একটা ডেফিনেশন আপনার পার্সপেক্টিভকে পুরো অন্য ডাইমেনশনে নিয়ে গেল। কিন্তু দিস ইজ হ্যাপিনেস। এন্ড নাম্বার 2, হোয়ার ইজ হ্যাপিনেস? হ্যাপিনেস কোথায় পাওয়া যায়, কোথায় আছে? কোথায়? উইদিন ইউ, নট আউট দেয়ার। হ্যাপিনেস পৃথিবীর কোথাও নাই। এই যে আমার সুখের সমীকরণ বইয়ে একটা গল্প দিয়েছিলাম ইসের, নাসিরউদ্দিন হোজ্জার। একবার নাসিরউদ্দিন হোজ্জা তার একটা গুপ্তধন হারায় গেছে, বা তার একটা অ্যাসেট, ইম্পর্টেন্ট একটা জিনিস হারায় গেছে। সে তখন একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় খুঁজতেছে। তো ল্যাম্প পোস্টের নিচে খুঁজতেছে খুঁজতেছে, আশেপাশে কিছু মানুষ ওদিক দিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করছে, হোজ্জা এই কি হয়েছে তোমার, কি খুঁজতেছো? পরে বললো যে আমার গুপ্তধন হারায় গেছে। এইটা শুনে তো বাকিরা সবাই অ্যাওয়ার, হুজ্জা কি বলো, গুপ্তধন তাহলে আমরাও খুঁজি। সবাই খুঁজতেছে খুঁজতেছে, 1-2 ঘন্টা খোঁজার পরে খুবই ক্লান্ত যখন, তখন হোজ্জাকে জিজ্ঞেস করছে, এই হোজ্জা আমরা তো কিছু খুঁজে পেলাম না, বলো তো তুমি কোথায় হারাইছিলা? দেখেন, তখন হোজ্জা বলতেছে ওই দূরে অন্ধকারে। তখন সবাই বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, হারাইছো ওই অন্ধকারে, এখানে খুঁজতেছো কেন? তখন হোজ্জা বলতেছিল যে ওইখানে তো অন্ধকার, আলো নাই, ল্যাম্প পোস্টের এখানে আলো আছে, এর জন্য আমি এখানে খুঁজতেছি। ঠিক আপনার জীবনের হ্যাপিনেসটা এরকম, আপনার ভিতরটা জুড়ে পুরাটাই অন্ধকার, আর আপনি বাইরের আলোতে এসে ল্যাম্পপোস্টের মতো ওরকম আলোতে, আপনি সফলতায়, আপনি টাকা পয়সায়, আপনি ডিগ্রিতে, আপনি বাইরের চাকচিক্যময় দুনিয়ার আলোতে হ্যাপিনেস খুঁজতেছেন, অথচ হ্যাপিনেস আছে ইনসাইড অফ ইউ, ওই জায়গাটা অন্ধকার। তাহলে আপনি হ্যাপিনেস কোথায় খুঁজে পাবেন? হোয়ার ইজ ইউর হ্যাপিনেস? ইজ উইদিন ইউ, ইটস উইদিন ইউ, অ্যাজ উইদিন অ্যাজ উইদাউট। তো যেটা আপনার উইদিনে আছে এটাই উইদাউট। আপনার ভিতরে আলো থাকলে এটা বাইরে আলোকিত করবে, বাইরের আলোতে আপনার হ্যাপিনেস খোঁজার দরকার নাই ভিতরে অন্ধকার রেখে। হ্যাপিনেস আপনার ভিতরে আছে, আর কোথাও হ্যাপিনেসকে পৃথিবীতে পাবেন না। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীর কোথাও নাই হ্যাপিনেস, কোথাও না। সেরা ধনী হওয়ার মধ্যে নাই, অস্কার পুরস্কার পাওয়ার মধ্যে হ্যাপিনেস নাই, অনেকটা সেলিব্রিটি পরিচিতি পাওয়ার মধ্যে নাই, অনেক বেশি রেকগনিশন ভালোবাসা পাওয়ার মধ্যে নাই। তাহলে তো আপনি দেখেন সেলিব্রিটি যারা, তারা কষ্টে দুঃখে মারা যায়, তাদের তো লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, সবাই তাকে ভালোবাসে। অনেক ভালোবাসার মধ্যে হ্যাপিনেস নাই। অনেক আরামে জীবন কাটানোর মধ্যে, শুধু শুয়ে ঘুমানোর মধ্যে হ্যাপিনেস নাই। অনেক গান বাজনা শোনার মধ্যে, অনেক ঘোরাঘুরি বিশ্ব ঘুরে দেখার মধ্যে হ্যাপিনেস নাই। অনেক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হ্যাপিনেস নাই। হ্যাপিনেস ইজ অনলি ইনসাইড অফ ইউ, অনলি ইনসাইড অফ ইউ। এইখান থেকে যতক্ষণ না হ্যাপিনেস প্রডিউস হবে, সারা পৃথিবীর সাম্রাজ্য সবকিছু আপনাকে লিখে দিলেও আপনার দেখবেন হ্যাপি লাগছে না। সো হ্যাপিনেস ইজ ইনসাইড ওয়ার্ক, আপনার ভিতর থেকে। যে আজকের যে কথাগুলো বলছে, আমি তো আপনার হাতে কোটি টাকা তুলে দিচ্ছি না, আপনাকে বিশ্ব ঘুরাইতে নিয়ে যাচ্ছি না, আপনার রোগ বালাই থাকলে সেটাও দূর করে দিচ্ছি না, আমি ডক্টর না। কিন্তু দেখেন, আপনার ইনসাইডে আমি কিছু আলো দেওয়ার চেষ্টা করতেছি। আপনার যে দুঃখ কষ্টের যে ছিদ্রটা আছে, এই যে ফুটোটা আছে, এই যে যে কষ্ট দিয়ে বেড়াটা ভাঙা বা টিনের চালের যে ছিদ্র, ওই আপনার যে লাইফের ছিদ্রটা, ওই ছিদ্র দিয়ে আমি কিছু আলো দিচ্ছি। আপনি এই প্রোগ্রামে আসছেন কোনো না কোনো লাইফের ছিদ্র বা কোনো না কোনো প্যারা বা পেইন আছে বিধায়, তার মানে ওই যে ছিদ্রটাই আপনার আজকের দিনের এই আলোটা ঢোকার রাস্তা। আপনি হয়তো কোটিপতি বাপের সন্তান হইলে, আপনার হয়তো মাসে কোটি টাকা আর্ন হইলে, আপনি এই কোর্সটাতে হয়তো আসতেন না। তার মানে আপনার জীবনের একটা না পাওয়া, একটা ব্যর্থতাই বরঞ্চ এই কোর্সে আপনাকে নিয়ে আসে। ওই যে ব্যর্থতার যে ছিদ্রটা, ওইটা দিয়েই কিন্তু আমার এই কোর্সের আলোটা আপনার ভেতরে ঢুকতেছে। আর আপনার ভিতরে যখন আলো ঢুকবে, আপনি অটোমেটিক্যালি আলোকিত হয়ে উঠবেন। আপনি অন্ধকার রাতে নিকোষ কালো অন্ধকারে হাঁটলেও আপনার নিজের হ্যাপিনেসের কারণে আপনাকে আলোকিত মনে হবে। আর আপনার নিজের ভিতরে যখন অন্ধকার, তখন জাঁকজমকপূর্ণ পৃথিবীর সমস্ত সেলিব্রেশন আপনাকে দেওয়া হইলো, আপনি দেখবেন মন থেকে হ্যাপিনেস পাচ্ছেন না। সো হ্যাপিনেস ইজ উইদিন ইউ। নাম্বার 3, হু ক্যান মেক ইউ হ্যাপি? কে আপনাকে হ্যাপি করতে পারে? পৃথিবীতে আপনাকে হ্যাপি করার পাওয়ার একটা মানুষের হাতে, সেটা হচ্ছেন আপনি নিজে। অনলি ইউ, থ্রু ইউর ডিসিশন অ্যান্ড ডিরেকশন। আপনি আপনাকে হ্যাপি করতে পারেন। যতক্ষণ না আপনি হ্যাপি হওয়ার ডিসিশন নিচ্ছেন, বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সম্পদ, টাকা পয়সা, সবকিছু আপনাকে দেওয়া হইলে আপনি হ্যাপি ফিল করবেন না। এই ডিসিশনটা, এই ডিক্লারেশনটা আপনাকে দিতে হয়, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে সৃষ্টিকর্তা হ্যাপি মানুষ হিসেবে সৃষ্টি করেছে, কিন্তু পৃথিবীর নানা গার্বেজ, নানা কম্পিটিশন, নানা প্রতিযোগিতা, কম্পারিজন, টাকার পিছনে দৌড়ানো,
এমন ভ্রান্তিকর জিনিস যেগুলো হ্যাপিনেস দেয় না, এগুলোর পেছনে দৌড়াতে গিয়ে আপনি দেখা গেল নিজের ভেতর থেকে হ্যাপিনেসটাকে হারাই ফেলছেন। এইটাকে ফিরে আনেন, বি চাইল্ড লাইক হ্যাপি অ্যাগেইন। সো অনলি ইউ ক্যান মেক ইউরসেলফ হ্যাপি, অনলি ইউ। আর কিচ্ছু আপনাকে হ্যাপি করতে পারে না, আপনার ডিসিশন এন্ড আপনার ডিরেকশন আপনাকে হ্যাপি করতে পারে, এর বাইরে কেউ পারে না। এই যে আমার পুরো কোর্স আপনি করবেন, আমি কিন্তু আপনাকে হ্যাপি করতে পারবো না যতক্ষণ না আপনি ভিতর থেকে হ্যাপি হওয়ার ডিসিশন নিচ্ছেন। নাম্বার 4, হোয়েন ইজ হ্যাপিনেস, কখন জীবনে হ্যাপিনেস আসবে? নট লেটার, অনলি নাও। হ্যাপিনেস ইজ প্রেজেন্ট টেন্স। দেখেন আপনাদেরকে বলি, আপনি এখন তো রাত কয়টা বাজে? 12টা বাজে। আপনি রাত 1টা বাজে গিয়ে একটু হাসি দিয়ে আসেন তো, পারবেন? আপনি একটু রাত 2টা বাজে গিয়ে একটু লাফালাফি দিয়ে আসেন তো, পারবেন না। তাহলে আমরা আসলে উই লিভ ইন নাও, নাও বাস করি। আমি ওই জিনিস পাইলে হ্যাপি হব, ওনার সাথে আমার রিলেশন, তাকে যদি জীবনে পাই হ্যাপি হব, এই কন্ডিশন কেন দিচ্ছেন আপনি? যা আছে আমি অলরেডি হ্যাপি। কারণ if you are not happy now, এই কথাটা লিখে রাখেন, if you are not happy now, বলবেন আমার তো টাকা পয়সা নাই ভাই, আপনার মতো, আপনার তো অনেক টাকা আছে, তখন হ্যাপি হইতে পারবো। এই কথাটাই জন্য লিখে রাখেন, if you are not happy now, you will be not happy in the future. This is research. If you are not happy now, you will not be happy in the future. আপনার টাকা না থাকা অবস্থায় যদি হ্যাপি না হইতে পারেন, টাকা আসার পরে আপনি আরো আনহ্যাপি হবেন। আপনি এটা লিখে রাখেন, দিস ইজ নাও, হ্যাপিনেস ইজ এ প্রেজেন্ট টেন্স। এখন আমি ওই যে আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যে অবস্থায় আই এম দ্য হ্যাপিয়েস্ট, আমি অনেক খুশি, আল্লাহ সিজদায় পড়ে যান, কৃতজ্ঞতা আদায় করেন, দেখেন তো কেমন লাগে, ভালো, অসম্ভব ভালো আপনি ফিল করবেন, আলোকিত ফিল করবেন। নাম্বার 5, why choose happiness? Because it's a oxygen for performance. কেন আমি হ্যাপিনেস নিয়ে পড়াশোনা করব? হ্যাপিনেস কেন আমার লাগবে, এখনই দরকার? বিকজ এটা একটা অক্সিজেনের মতো। এটা না থাকলে, হ্যাপিনেস যখন জীবন থেকে হারায় যাবে, তখন আপনি জীবন থেকে পালাইতে চাবেন। এন্ড নাম্বার 6, হাউ টু বি হ্যাপি। কিভাবে তাহলে কন্টিনিউ হ্যাপি থাকবো? তাহলে মেক ইট অ্যাজ এ প্র্যাকটিস। প্র্যাকটিস হ্যাপিনেস ডেইলি। প্র্যাকটিস হ্যাপিনেস ডেইলি, নট পারসুট। আমি একটা দারুণ জিনিস আপনাদের জন্য তৈরি করতেছি, যেটাকে আমি কোচ কাঞ্চন হ্যাপিনেস ট্র্যাকার। সো কোচ কাঞ্চন হ্যাপিনেস ট্র্যাকার বা এরকম একটা ডেইলি ট্র্যাকার, এরকম নামে আমি একটা দারুণ ইনোভেটিভ জিনিস, যে আপনাদের বিরতির ফাঁকে এটা নিয়ে আমাদের টিমের সাথে একটা মিটিং করতেছিলাম। তো এইটা আমরা অ্যাভেলেবেল করে দিব, আপনারা রকমারি থেকে পারচেস করতে পারবেন, যেটার মাধ্যমে আমার যে এমপাওয়ার মডেলটা আমি দিয়েছি, এমপাওয়ার্ড মডেল, ওই মডেলের আলোকে আপনি জাস্ট প্রতিদিন 10 মিনিট বা 5 মিনিট সময় রাখবেন। সময় রেখে আপনি সারাদিনে যা যা করছেন এই জায়গাগুলোতে একটু টিক মার্ক দিবেন। এই টিক দেওয়াটাই আপনার কাজ, প্রতিদিন এই ট্র্যাকারটা মেনটেন করবেন, যেটা আলটিমেটলি আপনাকে হ্যাপি করবে, আপনার সাকসেস নিয়ে আসবে, আপনার প্রোডাক্টিভিটি, সবকিছু। কারণ এমপাওয়ার মডেলের এই 9টা এলিমেন্টের উপর বেস করে কোন কোন কাজগুলো আপনার করা দরকার, সেই কাজগুলো আমি ডিফাইন করে ওইটার মধ্যে দিয়ে দিব, এবং ওইটা ধরে ধরে আপনি প্রত্যেকটা জিনিস জাস্ট প্র্যাকটিস করবেন। প্রত্যেকদিন জাস্ট করে গেছেন কাজটা, টিক মিনিট, অর্থাৎ 10 মিনিট বই পড়া করছি, টিক মার্ক। আচ্ছা, প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম, টিক মার্ক। 8 গ্লাস পানি খাওয়া, টিক মার্ক। 9 ঘন্টা ঘুমানো, টিক মার্ক। এটা করা, টিক মার্ক। এই কাজ কটাকে আপনি যদি প্রতিদিন টিক দেন, জাস্ট চ্যালেঞ্জ, আপনি 21 দিন এটাতে যদি টানা টিক মার্ক দিতে পারবেন, আপনাকে পৃথিবীতে আর কেউ আনহ্যাপি করতে পারবেন। ইটস এ প্র্যাকটিস। সো আমি শুধু কোর্সটাকে এমন ভাবে করাচ্ছি না আপনাদের, যেটার মাধ্যমে আপনারা ক্লাসে শুধু কথাগুলো শুনে যাবেন না, এটাকে আমরা প্র্যাকটিক্যাল ফরম্যাটে নিয়ে আসবো। সো ওই বইটা এবং ওই ট্র্যাকারটা রেডি হয়ে গেলে আমরা রকমারিতে অ্যাভেলেবেল হলে আপনাদেরকে লিংক দিয়ে দিব। আপনারা ডেইলি লাইফে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটার জন্য একটা ফিলোসফিক্যাল লাইফস্টাইল আমি ডেভেলপ করতেছি, যাতে প্রতিনিয়ত জিনিসগুলোর প্র্যাকটিসে থাকতে পারেন। আমার কোর্স শেষ হয়ে গেল, ওইটা আপনি প্র্যাকটিসের মধ্যে থাকলে আপনার লাইফে কোনোদিন হ্যাপিনেসের অভাব হবে না। সো আমরা এগুলোর আরেকটু ডিপ থেকে দেখবো, ডিপ ডাইভ ইনটু দ্য ডেফিনেশন। কোচ কাঞ্চন ডেফিনেশন কি? হ্যাপিনেস ইজ বিইং এট কন্টেন্ট উইদিন হার্ডশিপ। যা আছে আমার সিচুয়েশন, আমি হ্যাপি ভাই, আমার যত কষ্টই থাক আমি হ্যাপি, তাতে কার কি, আমার লাইফকে আমার হ্যাপি রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি ডিক্লারেশন দিলাম। এই যে দেখেন না, আমরা স্বাধীনতা, পাকিস্তানিদের থেকে যুদ্ধে স্বাধীন করার জন্য আমার স্বাধীনতা দিবসটা কিন্তু আগে ঘোষণা করতে হয়েছে। এজন্য স্বাধীনতা, অনেক সময় আমরা এটা প্যাচ লাগাই ফেলি, কোনটা স্বাধীনতা আর কোনটা বিজয় দিবস, বাচ্চাদের জিজ্ঞেস করলে বলতে পারে না। স্বাধীনতা দিবস কিন্তু 26শে মার্চ, বিজয় দিবস কিন্তু 16ই ডিসেম্বর। মাইন্ড ইট।
তাহলে 26শে মার্চ আপনাকে ডিক্লেয়ার করতে হইছে, আলটিমেট বিজয় 16ই ডিসেম্বর আসছে। তো আপনি আজকেই আপনার জীবনের স্বাধীনতাটা ডিফাইন করে আই এম দ্য হ্যাপিয়েস্ট। এরপর জার্নি থ্রুতে আলটিমেট হ্যাপিনেস আসতেই থাকবে, কোন ডেটে ডাজন্ট ম্যাটার, কিন্তু স্বাধীনতা ঘোষণা করাটা ইম্পর্টেন্ট। উইদিন হার্ডশিপ, যখন আপনি হার্ডশিপে আসেন তখন যদি হ্যাপি ফিল করতে পারেন, এবার দেখেন যখন আপনার লাইফ খুব এক্সপ্লোর করছে, ভালো জায়গায় যাচ্ছে, তখন তো আপনার হ্যাপিনেসে আরো ভরে যাবে, মাল্টিপ্লাইজ হবে। তো আপনার টাকা থাকা অবস্থায় আপনি যদি হ্যাপি হন, ওকে, টাকা আরো বাড়লে আরো হ্যাপি হবেন। আর টাকা না থাকা অবস্থায় যদি আনহ্যাপি থাকেন, টাকা আসলে দেখবেন হ্যাপি হতে পারছেন না, তখন আরো কেওস লাগবে লাইফে। টাকা কারে দিব, কি দিব, আত্মীয় স্বজন এক্সপেকটেশন বেড়ে যাবে, টাকার কারণে অনেকগুলো প্রেসার বেড়ে যাবে, সিকিউরিটি রিজন, ব্যাংকে টাকা রাখা, অনেক পেইন কিন্তু নিয়ে আসবে। টাকা কিন্তু এমনি এমনি আপনার লাইফে আসবে না, অনেক পেইনও কিন্তু নিয়ে আসবে। তাহলে আপনি অল্প টাকার পেইন নিতে পারতেছেন না, বেশি টাকার পেইন কেমনে নিবেন? তো এই অবস্থায়, এই হার্ডশিপ অবস্থাকে অবস্থায় আপনাকে হ্যাপি থাকা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদার্স পার্সপেক্টিভ দেখেন, সক্রেটিস একটা সুপার পাওয়ারফুল কথা বলেছে, কন্টেন্টমেন্ট ইজ দ্য ন্যাচারাল ওয়েলথ, লাক্সারি ইজ দ্য আর্টিফিশিয়াল প্রপার্টি। কন্টেন্টমেন্ট, ভিতরের যে প্রশান্তি, এটা ন্যাচারাল ওয়েলথ। আর লাক্সারি, এই যে আমি একটা দামি ব্লেজার পরেছি, ভালো শার্ট পরেছি, দামি ঘড়ি, মোবাইল ইউজ করলাম, দামি জায়গায় ট্যুর করলাম, ওকে, কিন্তু কন্টেন্টমেন্ট ছাড়া আমি দেখবেন যারা এগুলো করে তারা কিন্তু একটা আর্টিফিশিয়াল পভার্টির মধ্যে থাকে। তারা সব লাক্সারি করে কিন্তু দেখবেন ইনার একটা এমটিনেস আছে। কিন্তু আমি দেখবেন যে মাঠে ঘাটে গিয়ে খেলতেছি, ক্রিকেট খেলতেছি, মাছ ধরতেছি, আবার বিজনেস ক্লাসে ভ্রমণও করতেছি, সব